সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাই এই লাইভে। তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ, শুরুতে লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত কমেন্ট করে আমাকে একটু জানাবে। আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে নেট সমস্যার কারণে যথাসময়ে আমি ক্লাসে ঢুকতে পারছিলাম না, সেজন্য দুঃখিত। তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো, তোমরা লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত একটু কমেন্ট করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি, যারা লাইভে যুক্ত হয়েছো, লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত একটু কমেন্ট করে আমাকে জানাও তোমরা। ধন্যবাদ সাদিয়া ইসলামকে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ধন্যবাদ সাদিয়া। তাহলে আশা করি লাইভটি ঠিকঠাক আছে এবং তোমরা দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি যে নেট সমস্যার কারণে যথাসময়ে আমি লাইভে আসতে পারিনি, এজন্য আমার বিলম্ব হয়েছে। কিন্তু যাই হোক, যেহেতু চলে এসেছি, এখন আর কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ আমাদের ক্লাসটা ত্বরান্বিত হবে। আন্তর্জাতিক বিষয়গুলি লেকচার 13। লেকচার 13-র উপরে আমি দুটো ক্লাস নিব। আজকে লেকচার 13-র প্রথম খণ্ড। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আমরা পৃথিবীর বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ চীন নিয়ে আমরা আজকে আলোচনা করব। চীনের ইতিহাস নিয়ে আমরা আজকে আলোচনা করব, কারণ আমরা দেখতে পাই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে চীন থেকে অন্তত একটি প্রশ্ন হয়। কোনটা হবে সেটা জানি না, যেহেতু হয় সুতরাং খুব ভালো করে আমাদের চীনের ইতিহাস জানতে হবে। আমাদের লিখিততেও কিন্তু চীন গুরুত্বপূর্ণ একটি ইস্যু, সেখানেও এটা কাজে আসবে। চীন, আমরা সবাই জানি চীন হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্গত একটি দেশ। কোন মহাদেশের অন্তর্গত একটি দেশ? আমরা জানি এশিয়া মহাদেশের অন্তর্গত একটি দেশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশিয়ার আমরা জানি দূরপ্রাচ্য অংশে, এশিয়া মহাদেশের দূরপ্রাচ্য, এই দূরপ্রাচ্য অংশে চীনের অবস্থান। সমগ্র বিশ্বের মধ্যে আয়তনে চীন কিন্তু চতুর্থ। এখানে অনেকে মনে করে যে আয়তনে চীন বুঝি তৃতীয়। সবচেয়ে বড় দেশ রাশিয়া, 2-এ আছে কানাডা, 3-এ আছে মার্কিন যুক্তরাষ্ট্র, 4-এ আছে চীন। তাহলে আয়তনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ চীন, যে দেশটির সাথে কিন্তু 14টি দেশের সীমানা রয়েছে। তাহলে আমরা যেটা শিখতে পারছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে চীন হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্গত একটি দেশ। এশিয়ার দূরপ্রাচ্য অংশে চীনের অবস্থান এবং এশিয়া মহাদেশের মধ্যে আয়তনে বৃহত্তম দেশ কিন্তু চীন, এবং সমগ্র বিশ্বের মধ্যে আয়তনে চতুর্থ অবস্থানে রয়েছে চীন, এবং প্রায় 14টি দেশের সাথে। পৃথিবীর অধিক সীমান্ত বেষ্টিত দেশ কিন্তু দুটো, রাশিয়া
এবং চীন উভয় দেশেরই 14টি দেশের সাথে সীমানা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে বর্তমান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইকোনমিক সুপার পাওয়ার বলা হয় কিন্তু চীনকে। আমরা এখনো অনেক বইতে দেখি যে ইকোনমিক সুপার পাওয়ার সর্বশ্রেষ্ঠ মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু 1-1.5 বছর আগের প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি পৃথিবীর বর্তমান সবচেয়ে অর্থনৈতিক সুপার পাওয়ার চীন। পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে চীন। পৃথিবীর সবচেয়ে শীর্ষ রপ্তানিমুখ দেশ কিন্তু চীন। দেখো, আমরা ক্লাস নিচ্ছি, আমরা পড়াশোনা করছি, আমাদের নিত্য ব্যবহার্য যে জিনিসগুলো রয়েছে এর অধিকাংশ অনেক ক্ষেত্রে কিন্তু আমরা চীন থেকে কি করে থাকি, আমদানি করে থাকি। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ? সবচেয়ে বেশি রপ্তানি করে কিন্তু চীন। এবং চীনের কাছ থেকে সবচেয়ে বেশি আমদানি করে কিন্তু ইউএসএ। তাহলে চিন্তা করো, ইউএসএ এবং চীনের মধ্যে কিন্তু একটি বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তারপরেও চীনের কাছ থেকে সবচেয়ে বেশি আমদানি করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে পৃথিবীতে রপ্তানিতে শীর্ষ দেশ, তোমরা বলবা রপ্তানিতে শীর্ষ দেশ চীন। যদি তোমাকে বলে চীনের কাছ থেকে সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ, তোমরা বলবা চীনের কাছ থেকে সবচেয়ে বেশি আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র। ডান, চীনের কাছ থেকে সবচেয়ে বেশি কি আমদানি করে? মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি কথাই বলা হয় যে আমাদের এই যে চীন, সেই চীনের পূর্ব নামটা কিন্তু ক্যাথে। তোমরা মাথায় রেখো, চীনের পূর্ব নামটি ক্যাথে। অর্থাৎ আমি তোমাদের একটি ক্লাসে অনেক স্থানের নতুন পুরাতন নাম পড়িয়েছিলাম, সেখানে পড়িয়েছিলাম চীনের পূর্ব নাম ক্যাথে। অর্থাৎ চীন সমগ্র বিশ্বের মানুষের জীবনকে কি করে ফেলেছে? সমগ্র বিশ্বের মানুষের জীবনকে ক্যাথা ক্যাথা করে ফেলেছে, বুঝতে পেরেছো? ফলে আমরা বলতেই পারি যে আমাদের চীনের পূর্ব নামটা ক্যাথে। তো এই চীনের নাম কিভাবে হয়েছে? তোমরা মনে রেখো, প্রাচীন চীনে একটি রাজবংশ ছিল, যে বংশের নাম কিন বংশ। যে বংশের নাম কি? যে বংশের নাম কিন বংশ। মাথায় রাখতে হবে, এই কিন বংশের নাম থেকে, কিন থেকে নাম হয়েছে চীন। মনে রেখো, কিন থেকে নাম হয়েছে চীন। প্রাচীন একটি রাজবংশ, কিন বংশের নামে দেশটির নাম হয়েছে চীন। তাহলে চীনের প্রাথমিক পরিচিতি আমরা সবাই হয়তো জানি যে এশিয়ার একটি দেশ চীন। এশিয়ার দূরপ্রাচ্য অংশে সে অবস্থিত, এশিয়ার আয়তনে বড় দেশ, কিন্তু পৃথিবীতে সে চতুর্থ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইকোনমিক সুপার পাওয়ার আমি বলেছি চীনকে। পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানি করে কিন্তু চীন, আর চীনের কাছ থেকে সবচেয়ে বেশি আমদানি করে আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাচীন একটি রাজবংশ কিন বংশের নামে, কিন বংশ থেকে, কিন থেকে দেশটির নাম হয়েছে চীন। কিন্তু পূর্বে চীনকে বলা হতো ক্যাথে। বুঝতে পেরেছো? পূর্বে চীনের নামটা ছিল ক্যাথে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চীন কিভাবে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো সেটা আমরা জানার চেষ্টা করব। তোমরা অনেকেই জানো রুশ বিপ্লব দ্বারা, যেমন রাশিয়াতে প্রাচীনকালে বা মধ্যযুগের রাশিয়াতে কি ছিল? রাজতন্ত্র। রাশিয়ার রাজাদের জার বলা হতো। ফ্রান্সে কি ছিল? রাজতন্ত্র ছিল। তো ফরাসি বিপ্লবের পরে ফ্রান্স যেমন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, রুশ বিপ্লবের পরে রাশিয়া যেমন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, চীন আসলে কত সালে এরকম প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে সে বিষয়টি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি করতে হবে? আমাদের জানতে হবে। কারণ আমি বলছি তোমাদের, চীনেও কিন্তু প্রাচীনকাল থেকে কি ছিল? চীনেও প্রাচীনকাল থেকে রাজতন্ত্র ছিল। বুঝতে পেরেছো? সেই রাজতন্ত্রের অবসান কবে হয়েছে, কিভাবে হয়েছে, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। আর আমি আশাবাদী তোমরা যারা লাইভে যুক্ত রয়েছো, তোমরা লাইভটি দেখতে পাচ্ছ এবং আশাবাদী তোমরা কিন্তু আমার কথা শুনতে পাচ্ছ। তা আমি এবার চলে যেতে চাচ্ছি যে চীন, আমাদের যে দেশটি চীন, সেই চীন কিভাবে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে সেটা দেখি। তাহলে পৃথিবীর কম বেশি সব দেশেই প্রাচীনকালে, প্রাচীন যুগ বলো, মধ্যযুগ বলো, সেগুলোতে কি ছিল? সেগুলোতে ছিল মূলত কিন্তু রাজতন্ত্র। বুঝতে পেরেছো?
তো সেই রাজতন্ত্রের অবসান ঘটে দেশগুলো কবে কত সালে প্রজাতন্ত্রে পরিণত হয়েছে এটা আমাদের কি করতে হবে, জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1911 সাল, এই তো খুব বেশি আগের কথা নয়, হেনকালের কথা। 1911 সালে চীনে একটি প্রজাতান্ত্রিক বিপ্লব হয়। মনে রাখতে হবে, 1911 সালে চীনে একটি প্রজাতান্ত্রিক বিপ্লব হয়। আমরা সকলে জানি কিন্তু যে রাজতন্ত্র যখন কোনো দেশে ছিল বা যে দেশগুলোতে ছিল, রাজারা কিন্তু স্বৈরাচারী মনোভাবাপন্ন হতো। বিশেষ করে চীনের রাজারা বলতো নিজেদেরকে সন অফ গড, মানে সূর্যের তারা পুত্র। মানে রাজারা নিজেদেরকে এত শ্রেষ্ঠ মনে করত, রাজারা নিজেদেরকে এত শ্রেষ্ঠ মনে করত যে তারা যা বলবে তাই। তো রাজা যখন এত সর্বেসর্বা হয়, রাজা যখন এত ক্ষমতাশালী হয়, তখন কিন্তু সেখানে জনগণের কোনো মূল্য থাকে না, জনগণের প্রায়োরিটি থাকে না, এবং রাজা কি হয়ে পড়ে, স্বেচ্ছাচারী হয়ে পড়ে। তার মনে যা হয় সে সেই কাজটাই কিন্তু করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে, চীন যে রাষ্ট্র পূর্বে ক্যাথে নামে পরিচিত ছিল, সেই রাষ্ট্রে প্রজাতান্ত্রিক একটি বিপ্লব হয় 1911 সালে। এবং এই প্রজাতান্ত্রিক বিপ্লবে প্রতিটা বিপ্লবের তো নেতা থাকে। তোমরা দেখেছো রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন লেনিন। তোমরা দেখেছো ফরাসি বিপ্লবের একক কোনো নেতা না থাকলেও অনেকে দেখেছো লেখনীর মাধ্যম দিয়েও বিপ্লবকে নেতৃত্ব দিয়েছিলেন। আর আমাদের চীনে যে প্রজাতান্ত্রিক বিপ্লব হলো 1911 সালে, এই বিপ্লবের নেতা ছিলেন সান ইয়াত সেন। ঠিক আছে, সান ইয়াত সেন। আবার কেউ ভেবে নিও না যে সেন বংশের আবার কেউ কিনা, না, ওনার নামের সাথে আছে সান ইয়াত সেন। তাহলে প্রজাতান্ত্রিক যে বিপ্লবটা হয় চীনে, সেই বিপ্লবের নেতৃত্ব দেন ডক্টর সান ইয়াত সেন। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলহামদুলিল্লাহ জ্ঞাপন করো যে এই প্রজাতান্ত্রিক বিপ্লব দ্বারা চীনের রাজতন্ত্রের অবসান ঘটে। কি বলবো বন্ধুরা, 2000 বছরের বেশি সময় চীনের রাজতন্ত্র ছিল। কত হাজার বছর? 2000 বছরের বেশি সময় চীনের রাজতন্ত্র ছিল। সেই রাজতন্ত্রের অবসান ঘটে 1911 সালে। কোন বিপ্লব দ্বারা? প্রজাতান্ত্রিক বিপ্লব দ্বারা। এই বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছেন? ডক্টর সান ইয়াত সেন দিয়েছেন। ওকে। এবং চীনের শেষ রাজবংশ যেটা ছিল, যদি মনে রাখতে পারো খুবই ভালো, মাঞ্চুরিয়া। চীনের সর্বশেষ যে রাজবংশ তার নাম মাঞ্চুরিয়া। এই মাঞ্চুরিয়া বংশের কি ঘটে? অবসান ঘটে, বা মাঞ্চুরিয়া শাসনের অবসান ঘটে। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাই 1912 সাল চলে আসলো। কত সাল? 1912 সাল। বছরের প্রথম দিন হয় 1 জানুয়ারি। তো তারিখটাও লিখি, 1912 সালের 1 জানুয়ারি চীন নিজেকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাহলে মনে রাখতে হবে, চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব হয়েছে 11 সালে। ওকে, বিপ্লবের সাল 11, কিন্তু যদি বলে চীন প্রজাতন্ত্রে পরিণত হয় কত সালে, তুমি বলবা চীন প্রজাতন্ত্রে পরিণত হয় 1912 সালে। জানো, অনেক ছাত্র, অনেক শিক্ষকও এটা ভুল করেন। আমিও প্রথম জীবনে যখন পড়াই, আমি মনে করতাম চীনে বুঝি প্রজাতান্ত্রিক বিপ্লব হয়েছে 11 সালে, তাহলে চীন প্রজাতন্ত্রে পরিণত হয়েছে 11 সালে। কিন্তু না, প্রজাতান্ত্রিক বিপ্লব হয়েছে 11 সালে, বাট চীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে 1 জানুয়ারি 1912 সালে। মনে থাকবে, চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব হয়েছে 11। যদি বলে প্রজাতান্ত্রিক বিপ্লব কত সালে হয়েছে? 11। কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন করে চীন প্রজাতন্ত্রে পরিণত হয়েছে কবে, তখন তুমি বলতে পারো 1912 সালে। ওকে। এবং চীনা প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন এই সান ইয়াত সেন, যাকে বলা হচ্ছে প্রজাতান্ত্রিক বিপ্লবের নেতা। সেই ডক্টর সান ইয়াত সেন হয়েছিলেন চীনা প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে যদি পরীক্ষায় আসে চীনা প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতিকে সান ইয়াত সেন।
ইভেন এটা নিয়ে দ্বিমত থাকলেও অনেকে বলেন চীনের জাতির জনক বলা হয় সান ইয়াতসেন। যদি কখনো দেখো পরীক্ষায় এসেছে চীনা প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা বা চীনের জাতির জনক কাকে বলা হয়, তুমি ডক্টর সান ইয়াতসেনের নাম বলে দিতে পারো। তাহলে বুঝতে পেরেছো, প্রায় 2000 বছরের বেশি সময় চীনে রাজতন্ত্র ছিল। রাজারা স্বৈরাচারী ছিলেন, রাজারা স্বেচ্ছাচারী ছিলেন, জনগণের কোনো মূল্যায়ন ছিল না। এবং অতঃপর 1911 সালে আমরা দেখতে পেলাম জনগণ একটি প্রজাতান্ত্রিক বিপ্লব গড়ে তুললেন, যে বিপ্লবের নেতা ছিলেন ডক্টর সান ইয়াতসেন। এবং এই প্রজাতান্ত্রিক বিপ্লব দ্বারা জনগণ সফল হন এবং আমরা দেখেছি 2000 বছরের বেশি সময়ের রাজতন্ত্রের অবসান ঘটে। আর শেষ বংশটা ছিল কিন্তু মাঞ্চুরিয়া বংশ। এই মাঞ্চুরিয়াদের শাসনের অবসান ঘটে এবং 1912 সালের 1 জানুয়ারি চীন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। ঠিক আছে, এবং চীনের নাম তখন হয়ে যায় রিপাবলিক অফ চায়না। রিপাবলিক অফ চায়না। রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠা হলো কত সালে? তোমরা বলতে পারো 1912 সালে। ঠিক আছে, ভালো কথা, সব ঠিক আছে, সব কিছু চলছে, কোনো অসুবিধা নাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অসুবিধা তো একটা আছে। কোথায় অসুবিধা আছে? তোমরা সকলে জানো, বেসিক্যালি 1922 সালে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা হয়, ইউএসএসআর। এবং তোমরা জানো সোভিয়েত ইউনিয়ন বলো আর রাশিয়া বলো, সে দেশটা তো চীনের গায়ের সাথেই লাগানো। যখন সোভিয়েত ইউনিয়ন বিশ্বব্যাপী প্রচার করতে চাচ্ছে, কায়েম করতে চাচ্ছে কমিউনিজম, সমাজতন্ত্র, চীন সেখানে বাহিরে যাবে, এটা তো ভাবার কোনো উপায় নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা সময় আমরা দেখতে পেয়েছি চীনে একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে, আর সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি বলার চেষ্টা করছি যে একসময় সোভিয়েত ইউনিয়নের ছোঁয়া এসে লাগে চীনে। চীনেরও একদল মানুষ, তারাও কিন্তু সেই কার্ল মার্কসের মতবাদ বা লেনিনের মতবাদে বিশ্বাসী হয়ে ওঠে, তারাও সমাজতন্ত্রে বিশ্বাসী হয়ে ওঠে এবং তারা প্রতিষ্ঠা করে কমিউনিস্ট পার্টি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হলেও চীনে কিন্তু আরেকটা দল ছিল, সেটা হচ্ছে চীনা জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দল। বাংলাদেশে যেমন বিএনপিকে জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী পার্টি বলা হয়, তেমনি আমি বলছি প্রজাতান্ত্রিক বিপ্লবের পরে চীন যখন রিপাবলিক অফ চায়নাতে পরিণত হয় এবং তারপর যখন সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা হয়, পৃথিবীতে যখন সমাজতন্ত্রের জয় জয়কার শুরু হয়, তখন চীনেরও কিন্তু একদল মানুষ, একদল গোষ্ঠী, তারা কমিউনিজমের দিকে ধাবিত হয়। তারা কিন্তু একটি কমিউনিস্ট রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার তারা ইচ্ছা পোষণ করে। কিন্তু জাতীয়তাবাদী যারা, তারা সমাজতন্ত্রপন্থী ছিল না। কি বলবো তোমাদের বন্ধুরা, এই কমিউনিস্ট পার্টির সাথে জাতীয়তাবাদী যে দল, তাদের গৃহযুদ্ধ বেঁধে যায় চীনে। কি একটা অবস্থা, কি বলবো, কমিউনিস্ট পার্টি ভার্সেস জাতীয়তাবাদী দলের গৃহযুদ্ধ বাধে এবং চীনে প্রথম গৃহযুদ্ধ বাধে, আমি তোমাদেরকে বলতে চেষ্টা করছি 1927 সালে। লক্ষ্য করে দেখো যে প্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠার মাত্র 15 বছরের মাথায় সমাজতন্ত্রপন্থীদের সাথে জাতীয়তাবাদীদের বেঁধে যায় গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ মানে কি? ঘরের মধ্যে যুদ্ধ। যেমন আমরা স্বামী স্ত্রী মাঝে মাঝে যুদ্ধ করি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমরা কি করি? যুদ্ধ করি। এই যে ঘরের চুলাচুলি, লাঠালাঠি, তো ঘরের মধ্যেও মারামারি করি, বাইরেও মারামারি করি। এখন বাংলাদেশের পারসেপশনে ধরো, কথার কথা, জামাতে ইসলাম আর বিএনপি, তাদের মধ্যে মারামারি লেগে গেল, তো জামাতও আমার লোক, বিএনপিও আমার লোক, তাহলে এটাকে গৃহযুদ্ধ বলা যায় না? এটাকে গৃহযুদ্ধ। ধরো কথার কথা, পুলিশের সাথে র্যাবের যুদ্ধ বেঁধে গেল, তো র্যাবও আমার লোক, পুলিশও আমার লোক, এটাকে বলা হয় সিভিল ওয়ার বা বাংলাতে বলে গৃহযুদ্ধ। তাহলে মূলত গৃহযুদ্ধ চীনে বেঁধে গেল কমিউনিস্টদের সাথে জাতীয়তাবাদীদের, এবং গৃহযুদ্ধ প্রথম বেঁধে গেল 1927 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1927 সাল থেকে
সাল পর্যন্ত চীনে প্রথম দফায় গৃহযুদ্ধ চলে এবং 1941 সালে দ্বিতীয় দফায় গৃহযুদ্ধ আবার শুরু হয় এবং 1945 সাল পর্যন্ত এই গৃহযুদ্ধ বিরাজমান ছিল। তাহলে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তখন চীনে কি যুদ্ধ হয়েছে? সিভিল ওয়ার, গৃহযুদ্ধ হয়েছে। তাহলে দেখো যে চীনে কিন্তু লট অফ টাইম, প্রথমে 1927 থেকে 1936 এবং 1941 থেকে 1945 চীনে দুবার গৃহযুদ্ধ হয়েছে। আর এই গৃহযুদ্ধ হয়েছে কমিউনিস্টদের সাথে জাতীয়তাবাদীদের, ঠিক আছে, ন্যাশনালিস্ট যারা জাতীয়তাবাদী তাদের। কিন্তু ফলাফল কিন্তু কি হয়েছে শুনবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ফলাফলের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এই গৃহযুদ্ধে এই সিভিল ওয়ারে জয়ী হয়েছে কমিউনিস্ট পার্টি। কোন পার্টি? কমিউনিস্ট পার্টি। জয়ী হবে না কেন? কারণ বিশ্বে তখন কমিউনিজমের যে জোয়ার, যে যৌবনকালে কি কাউকে আটকানো যায়? যৌবন কোনো কিছু মানে না। তো সত্যি তাই হয়েছে, যখন কমিউনিজমের যৌবন ছিল হ্যাঁ বিশ্বব্যাপী, তখন এই গৃহযুদ্ধে কমিউনিস্ট পার্টি কি হয়েছে বা সমাজতান্ত্রীরা কি হয়েছে? জয়ী হয়েছে। এবং জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী দলের যারা সমর্থক ছিল, যেমন দেখো আওয়ামী লীগের নেত্রী, দেশ নেত্রী যাকে বলা হতো এক সময়, শেখ হাসিনা পলায়ন করে চলে গিয়েছে ভারতে বা দিল্লিতে। তেমনি এই সিভিল ওয়ারে যখন জাতীয়তাবাদী দলের সমর্থক বা নেতারা পরাজিত হন, তারা কি করে? তারা চীন থেকে পালিয়ে চলে যায় কোথায়? তাইওয়ানে। কোথায় পালিয়ে চলে যায় তারা? তাইওয়ানে চলে যায়। মনে রাখতে হবে, তারা পালিয়ে চলে যায় কোথায়? তাইওয়ানে। এখানে একটা টুইস্ট আছে, সেটা পরে আসবো। তোমরা মনে রেখো, সিভিল ওয়ারে জাতীয়তাবাদীরা পরাজিত হলো, তারা চীন থেকে পালিয়ে চলে গেল কোথায়? তারা পালিয়ে চলে গেল তাইওয়ানে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1949 সালে আমাদের একটি তথ্য মাথায় রাখতে হবে। সে তথ্যটি হচ্ছে যে 1949 সালে চীনে কিন্তু একটি বড় ঘটনা আবার ঘটে। সেই ঘটনার জন্য আমি মাঠটাকে আগে প্রস্তুত করে নেই, তোমরা রেডি হয়ে নাও। 1949 সালে চীনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আচ্ছা, সেই ঘটনাটা কি? সে ঘটনাটা হচ্ছে, দেখো আমি এটা মুছলাম না, এটা থাক, আমি আবার লিখি 1949। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1949 সালে চীনে ঘটে যায় সমাজতান্ত্রিক বিপ্লব। সমাজতান্ত্রিক বিপ্লব। ওই যে আমি একটু আগে কমিউনিস্ট পার্টি বলে চিৎকার পাচ্ছিলাম না, সেই কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বা নেতা ছিলেন মাও সেতুং। কি নাম? মাও সেতুং। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাও সেতুং, এই ভদ্রলোক মাও সেতুং, তিনি 1949 সালে চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কি করেন? প্রতিষ্ঠা করেন। আর করবেনই না কেন? তোমরা তো জানো যে সিভিল ওয়ারে, গৃহযুদ্ধে জাতীয়তাবাদীরা কি হয়েছে? পরাজিত হয়েছে। জাতীয়তাবাদীরা পরাজিত হয়ে পালায় চলে গেছে কোথায়? তাইওয়ানে। যেমন শেখ হাসিনা পালায় চলে গেছে কোথায়? আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেছে কোথায়? ভারতে। তেমনি চীনের জাতীয়তাবাদীরা পালাইছে কোথায়? তাইওয়ানে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে এই মাও সেতুং প্রতিষ্ঠা করলেন, মানে তিনি সমাজতান্ত্রিক রাষ্ট্র, এবং বলা হয়ে থাকে চীনে সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা হচ্ছেন এই মাও সেতুং। বুঝতে পেরেছো? তাহলে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব হয়েছিল 1911 সালে, কিন্তু দেশটা প্রজাতন্ত্রে পরিণত হয় কিন্তু 1912 সালে। এটা ক্লিয়ার হয়েছে, আশা করি ভুল হবে না কখনো। আর চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হয় 1949 সালে। কার হাত ধরে? মাও সেতুং এর হাত ধরে। হ্যাঁ, তাহলে সমাজতান্ত্রিক বিপ্লবের সালটা 1949। এবং এই সমাজতান্ত্রিক বিপ্লব দ্বারা চীন কি হয় জানো? গণচীনে রূপান্তর হয়। আজকে কথায় কথায় আমরা বলি গণচীন। এক্সাম্পল নাও, এক্সাম্পল যদি টানি, দেখো ভাইয়া, প্রজাতান্ত্রিক বিপ্লব দ্বারা চীনের নাম হয়েছিল রিপাবলিক। রিপাবলিক অফ চায়না। বুঝতে পেরেছো? রিপাবলিক অফ চায়না, মনে আছে আমি একটু আগে লিখেছিলাম। আর সমাজতান্ত্রিক বিপ্লব দ্বারা চীনের নাম হয় কি? শোনো,
পিপলস পিপলস রিপাবলিক, পিপলস রিপাবলিক অফ চায়না, এটাকে বলা হয় গণপ্রজাতন্ত্রী। ঠিক আছে, দেখো এটা ছিল জাস্ট প্রজাতান্ত্রিক রাষ্ট্র। প্রজাতান্ত্রিক রাষ্ট্র হলেও সে যে কি করতে পারে, জনগণের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে এমনটা না। কিন্তু যেটা গণপ্রজাতন্ত্রী, দেখো বাংলাদেশ কিন্তু পিপলস রিপাবলিক, যেখানে জনগণই সর্বক্ষমতার মালিক, তাই না? পিপলস রিপাবলিক। তো চীন পিপলস রিপাবলিক কে রূপান্তর হয় বা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়, গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয় কিন্তু 1949 সালে। বন্ধুরা তাহলে বোঝার আছে, শুধু যদি পরীক্ষায় বলে চীন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় কত সালে, তুমি বলবা 1912 সালে। কিন্তু যখনই বলবে চীন গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয় কত সালে, তুমি বলবা 1949 সালে, মাও সেতুং এর হাত ধরে গণচীন প্রতিষ্ঠা। এটাকে বলছি গণচীন প্রতিষ্ঠা। বুঝতে পারতেছো বিষয়টা ক্লিয়ার? যে জাস্ট প্রজাতান্ত্রিক রাষ্ট্র কিন্তু 1912 সালে, কিন্তু যখন বলে গণচীন বা গণপ্রজাতন্ত্রী বললে সেটা হবে 1949 সালে। বিষয়টি কি ক্লিয়ার হয়েছে? প্লিজ আমাকে একটু কমেন্ট করো তো বাচ্চারা, তোমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমাকে দ্রুত একটু কমেন্ট করো না প্লিজ, আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। তোমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমাকে একটু যদি কমেন্ট করতে তোমরা। ধন্যবাদ প্রিয়া চৌধুরী তোমাকে। আরো যারা লাইভে যুক্ত আছো তোমরা কি ক্লিয়ার? ভাইয়া আমি তোমাদেরকে চীন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। আমি তোমাদেরকে আবারও বলি ভাই প্লিজ, চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব হয় কিন্তু 11 সালে। বুঝতে পেরেছো? কত সালে? 11 সালে প্রজাতান্ত্রিক বিপ্লব হয়। আর প্রজাতন্ত্রে পরিণত হয় 12 সালে। তখন চীনের নাম হয় রিপাবলিক অফ চায়না। বাট 1949 সালে চীনে যখন সমাজতান্ত্রিক বিপ্লব হয় মাও সেতুং এর হাত ধরে, কমিউনিজম রাষ্ট্রে পরিণত হয়, কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয় চীন, তখন কিন্তু গণচীনে রূপান্তর হয়। এবং মাথায় রাখতে হবে এই গণচীনের ঘোষণাটা কিন্তু মাও সেতুং দেন। তখন থেকে দেশটার নাম হয় পিপলস রিপাবলিক, পিপলস রিপাবলিক অফ চায়না। তাহলে শুধু প্রজাতন্ত্রে পরিণত হয়েছে 12 সালে, আর গণপ্রজাতন্ত্রীতে পরিণত হয়েছে 1949 সালে। তোমরা কি বুঝতে পেরেছো? যা বাচ্চারা যারা লাইভে আছো দ্রুত একটু কমেন্ট করে আমাকে জানাও তোমরা কি ক্লিয়ার হয়েছো। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ অনিক রহমান তোমাকে। আমার কোনো একটু সমস্যা হয়েছে, কমেন্টগুলো আমি হয়তো ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না। তবে যারা লাইভে যুক্ত আছো তোমরা বুঝেছো কিনা আমাকে কমেন্ট করে রাখো, ক্লাস শেষে আমি দেখে নিব। তাহলে বাচ্চারা আমরা কিন্তু এখন পর্যন্ত দুটো বিপ্লব দেখলাম। একটা দেখলাম প্রজাতান্ত্রিক বিপ্লব, যেটা হয়েছে 11 সালে, প্রজাতন্ত্র পরিণত হয়েছে 12 সালে, জাস্ট প্রজাতন্ত্র, রিপাবলিক। আর 1949 সালে সমাজতান্ত্রিক বিপ্লব হয় এবং আমরা দেখতে পেয়েছি এই সমাজতান্ত্রিক বিপ্লবে দুঃখিত নেতৃত্ব দিয়েছিলেন মাও সেতুং। এবং 1949 সাল থেকে 1949 সাল থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমৃত্যু আমৃত্যু অর্থাৎ 1976 সাল পর্যন্ত একটানা এই গণচীনের প্রেসিডেন্ট বা রাষ্ট্রের নায়ক ছিলেন কিন্তু মাও সেতুং। 1949 থেকে 1976 সাল আমৃত্যু তিনি গণচীনের ক্ষমতাতে ছিলেন। এখন এখানে মাও সেতুং একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, ভালো কাজ বলো খারাপ কাজ বলো করেছেন, সেটা পরে আসি। কিন্তু মাও সেতুং এর নেতৃত্বে চীনে আরেকটা বিপ্লব হয়েছে, সে বিপ্লব সম্পর্কে একটু ধারণা আমরা নিয়ে নিই। কি কি বিপ্লব হয়েছে সেটা দেখি একটু চলো। তাহলে প্রজাতান্ত্রিক বিপ্লবের নেতা কিন্তু সান ইয়াতসেন, চীনের জাতির জনক যাকে বলা হয়, আর সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা কিন্তু মাও সেতুং। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আরেকটা তথ্য দেই, বলা হয়ে থাকে আধুনিক চীনের প্রতিষ্ঠাতা নাকি মাও সেতুং। ওকে, আধুনিক চীনের প্রতিষ্ঠাতা কিন্তু মাও সেতুং। আরেকটা তথ্য দেই, মাও সেতুং এর রাজনৈতিক দলের নাম কিন্তু চীনা কমিউনিস্ট পার্টি, চীনা কমিউনিস্ট পার্টি।
চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে কিন্তু 1949 সালে। কত সালে? 1949। বুঝতেই পারতেছো মাও সেতুং এর হাত ধরে ক্ষমতায় এসছে চীনা কমিউনিস্ট পার্টি। ভাইরে ভাই, এই যে লাইভ ক্লাসটা আমি নিচ্ছি 2025 সাল, আজকে ফেব্রুয়ারি মাসের মনে হয় 10 তারিখ মনে হয় আজকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এখন পর্যন্ত এই একটা দলই চীনের ক্ষমতায় আছে, একদলীয় শাসন কায়েম করে গেছিলেন এই মাও সেতুং। চীনের এই কমিউনিস্ট পার্টির আজ পর্যন্ত কি ঘটেনি? পতন ঘটেনি। পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজনৈতিক দল নেই যে দল এত লং টার্মে, ওদিকে মনে করো যে প্রায় 51 বছর, এদিকে আরো 25 বছরে পড়ছে, তাই কিনা? তার মানে কিন্তু 51-25 হয় 76 বছর। একটানা 76 বছর যাবৎ চীনের ক্ষমতায় আছে এই চীনা কমিউনিস্ট পার্টি, যার প্রথম ক্ষমতায় এনে দিয়েছিলেন মাও সেতুং। আজও আছে একদলীয় শাসন ব্যবস্থা চীনে কায়েম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছ আধুনিক চীনের প্রতিষ্ঠাতাও বলা হয় মাও সেতুংকে। তো মাও সেতুং এর আরেকটা বিপ্লব আছে, সে বিপ্লবটা আমরা একটু জেনে নেই। সে বিপ্লবকে বলা হয় সাংস্কৃতিক বিপ্লব। সাংস্কৃতিক বিপ্লব। এমন একটা দেশ পড়ছি রে বাপ, খালি বিপ্লব আর বিপ্লব। হ্যাঁ, সাংস্কৃতিক বিপ্লব। মনে রেখো, সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল চীনে 1966 সাল থেকে 1976 সাল পর্যন্ত, অর্থাৎ মাও সেতুং মরা পর্যন্ত এই বিপ্লব চলেছে। সাংস্কৃতিক বিপ্লব কোন দেশে হয়েছে? তোমরা বলবা চীনে হয়েছে। এবং বাচ্চারা, সাংস্কৃতিক বিপ্লবের নেতাও কিন্তু মাও সেতুং। চীনে যে সাংস্কৃতিক বিপ্লব প্রায় 10 বছর হয়েছে, সে বিপ্লবের নেতাও মাও সেতুং। মাথায় আছে তো? মাথায় আছে তো যে চীনের জাতির জনক বলছি কিন্তু সান ইয়াতসেনকে। মাথায় এটাও আছে, আধুনিক চীনের প্রতিষ্ঠাতা বলছে মাও সেতুংকে, যিনি সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা। আবার এই ভদ্রলোক আবার সাংস্কৃতিক বিপ্লবেরও নেতা। এখন তোমরা বলতে পারো যে স্যার, সাংস্কৃতিক বিপ্লবটা আবার কি? কি হয়েছিল? সমাজতন্ত্র যারা পন্থী, তারা তো পুঁজিবাদীতে বিশ্বাস করে না। তারা কি পুঁজিবাদীতে বিশ্বাস করে? বিশ্বাস করে না। তো সত্যি কথা বলতে কি, এই যে পুঁজিবাদী, চীনে যাতে পুঁজিবাদী ব্যবস্থা না থাকে, পুঁজিবাদ যাতে নিপাত যায়, এবং চীনের কিছু চিরাচরিত ট্রেডিশন ছিল, কিছু প্রথা ছিল, হ্যাঁ, এই প্রথাগুলো যাতে বাদ যায়। মনে রেখো, চীন থেকে যাতে পুঁজিবাদ নিপাত যায়, মানে চীনের মানুষের মধ্যে যেন পুঁজিবাদের কোনো ধারণা না থাকে, এবং চীনের কিছু ট্রেডিশন বা কিছু প্রথা ছিল, এইগুলো মুছে ফেলার জন্যই মূলত সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল। তবে এই বিপ্লব মাও সেতুং খুব একটা ফলপ্রসূ করতে পারেননি। এই বিপ্লব দ্বারা জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, রোষানল সৃষ্টি হয়েছিল, ব্যাপক দাঙ্গা হাঙ্গামাও হয়েছে। ফলে মাও সেতুং এর সাংস্কৃতিক বিপ্লবটা খুব একটা ফলপ্রসূ হয়নি। তো সাংস্কৃতিক বিপ্লবের মূল কথা কি ছিল? চীন থেকে পুঁজিবাদ যাতে নিপাত যায়, মানুষের মাথা থেকে পুঁজিবাদের ধারণা যাতে বের করে দেওয়া যায়, এবং কিছু প্রাচীন ট্রেডিশন বা প্রথা ছিল, সেগুলো থেকে, কুসংস্কার থেকে চীনাদেরকে মুক্ত করাই ছিল মূলত সাংস্কৃতিক বিপ্লবের মূল কথা। কিন্তু আমি বলেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই বিপ্লবটা খুব একটা কি হয়নি, খুব একটা ফলপ্রসূ হয়নি। তো এখন তোমাদের সাথে আমি চলে যেতে চাই যে জায়গাটাতে, সেটি হচ্ছে চীনের একটি ধন্যবাদ তোমাকে প্রিয়া চৌধুরী, অনেকেই পরে কমেন্ট করেছো। আসলে কমেন্টে কোনো একটা সমস্যা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। তো আমরা চীন থেকে এবার একটু চীনের একটি গুরুত্বপূর্ণ জায়গায় চলে যেতে চাই। বারে বারে বলছি অন্য কোনো দেশে এতগুলো বিপ্লব পড়ায়নি, প্রথম কোনো ক্লাস এতগুলো বিপ্লব পড়াচ্ছি। ফার্স্ট পড়িয়েছি প্রজাতান্ত্রিক বিপ্লব, হ্যাঁ, 11 সালে হয়েছে, চীন প্রজাতন্ত্রে পরিণত হয়েছে 12 সালে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, একটু উত্তর দাও না বাচ্চারা। প্রশ্নটা হচ্ছে, গণচীন প্রতিষ্ঠা হয় কত সালে? যদি পরীক্ষাতে হুট করে প্রশ্ন আসলো গণচীন প্রতিষ্ঠা হয়েছে কত সালে, তাহলে তোমার উত্তরটা কি হবে? দাও তো দেখি। যারা লাইভে যুক্ত আছো, একটা প্রশ্ন রেখেছি, গণচীন প্রতিষ্ঠা হয়েছে কত সালে? প্লিজ কমেন্ট করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণচীন প্রতিষ্ঠা হয়েছে কত সালে? আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও। আমি ওয়েট করছি, গণচীন প্রতিষ্ঠা সাল কত? ওয়াও ওয়াও ওয়াও, ধন্যবাদ। শাহরিয়ার মবিন লিখেছে 1949। গণপ্রজাতন্ত্র এবং গণতন্ত্র কি একই? গণপ্রজাতন্ত্র এবং গণতন্ত্র প্রায় একই রকমের কথা হয়, কিন্তু প্রয়োগটা একটু ভিন্ন হয়। বুঝতে পেরেছো শাহরিয়ার মবিন?
কৃতজ্ঞতা অনিক রহমান, ইশরাত বৈশাখী, তিথি সরকার। দারুণ দারুণ, তোমরা লিখেছ গণচীন প্রতিষ্ঠা হয়েছে 49 সালে। তাহলে দেখো ভাই, বাংলাদেশে যেমন ওয়ানলি ওয়ান লিডার আমরা বলি শেখ মুজিবুর রহমান, আমাদের ফাউন্ডার অফ বাংলাদেশ বা জাতির জনকও আমরা বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু চীনের ক্ষেত্রটা দেখো একটু ভিন্ন হয়ে গেল। কেমন ভিন্ন হলো? যে চীন প্রথম প্রজাতন্ত্রে পরিণত হয় সান ইয়াতসেনের হাত ধরে, তাকে জাতির জনক বলা হচ্ছে। বাট আধুনিক চীনের প্রতিষ্ঠাতা কিন্তু আবার মাও সেতুং, বা সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা কিন্তু আবার মাও সেতুং। গণচীনের প্রতিষ্ঠাতা কিন্তু মাও সেতুং। বুঝতে পেরেছ? গণচীনের প্রতিষ্ঠাতা, আধুনিক চীনের প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি কাকে? সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা বা সাংস্কৃতিক বিপ্লবের নেতা সবই বলতে পারি মাও সেতুং। এবং চীনা কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় এনে দিয়েছিলেন কে? মাও সেতুং। ও আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছি, পৃথিবীর বর্তমানে দ্বিতীয় বৃহত্তম দল কিন্তু চীনা কমিউনিস্ট পার্টি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দল চীনা কমিউনিস্ট পার্টি। এখন তোমাদের মনে হতে পারে, স্যার চীনা কমিউনিস্ট পার্টি যে দল ৭৬ বছর যাবৎ একটানা ক্ষমতায় আছে, তারা যদি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দল হয়, তাহলে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় দল কোনটা? নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি, বিজেপি। ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর রাজনৈতিক দলটি হচ্ছে পৃথিবীর এখন সবচেয়ে বড় দল। আর সেকেন্ড প্লেসে রয়েছে চীনা কমিউনিস্ট পার্টি, যে দল 49 সালে মাও সেতুং এর হাত ধরে ক্ষমতায় এসেছিল। তাহলে আমার অসংখ্য বন্ধুরা লিখেছে কিন্তু 1949 সাল, এবং 1949 সালে কিন্তু গণচীন প্রতিষ্ঠা হয়। ওকে ফাইন, আমি মুছে ফেলি এটা। এখন তোমাদের সাথে আমি যে যে জায়গাগুলোতে যেতে চাই, চলো। ফার্স্ট আমি এবার তোমাদের সাথে কথা বলতে চাই, আমি তাইওয়ান নিয়ে কথা বলতে চাই। বুঝতে পেরেছো? প্রথমে আমি তোমাদের সাথে এখন কথা বলবো কি নিয়ে? তাইওয়ান নিয়ে। তাইওয়ান, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাইওয়ান এটি বর্তমানে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। তাইওয়ান এটি বর্তমানে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। তোমরা মনে রেখো একটি কথা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই তাইওয়ান, এই দেশটি, আমি এটাকে দেশ বলে আখ্যায়িত করছি কারণ এই তাইওয়ান কিন্তু একসময় কি ছিল? স্বাধীন ছিল। এই তাইওয়ান একসময় জাতিসংঘের সদস্য ছিল, কিন্তু 1971 সালে যখন আমরা বাংলাদেশ স্বাধীন হয়, তখন তাইওয়ান পরাধীন হয়ে যায়। এই তাইওয়ানকে কি করে নিয়েছে? চীন দখল করে নিয়েছে। তাহলে চীনকে যে তোমরা খুব একটা ভালো মনে করবা তার অবকাশ নাই। চীন কিন্তু খুব দখলদারিত্বে বিশ্বাসী। বুঝতে পেরেছ? খুব দখলদারিত্বে বিশ্বাসী চীন। তার প্রথম নমুনা টানতেছে তাইওয়ানকে। এই তাইওয়ান, যে রাষ্ট্রটি স্বাধীন ছিল, যে রাষ্ট্রটি একসময় জাতিসংঘের সদস্য ছিল, অথচ 1971 সালে এই তাইওয়ানকে দখল করে নিয়েছে চীন। এখন তোমাদেরকে বলি, তাইওয়ানের উপর এত রাগ কেন চীনের? আর 71 সাল মানে বুঝতে পারতেছো, মাও সেতুং সাহেব তিনি তখনও জীবিত। কিন্তু আমি আজকে ক্লাসে বলেছি, মাও সেতুং তিনি 1976 সাল পর্যন্ত কি ছিলেন? 1976 সাল পর্যন্ত কিন্তু মাও সেতুং কি ছিলেন? জীবিত ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তাইওয়ান কেন পরাধীন হলো তার ব্যাখ্যাটা করি, মনোযোগ দিয়ে শোনো। এই তাইওয়ান একদা জাপানের অধীনে ছিল। এই তাইওয়ান একদা কার অধীনে ছিল? তোমরা মনে রেখো, এই তাইওয়ান একদা ছিল জাপানের অধীনে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমরা জানো জাপান কিন্তু পরাজিত হয়। অক্ষ শক্তির দেশ জাপান পরাজিত হয়। যেই না জাপান পরাজিত হলে এই তাইওয়ান চলে যায় আবার কার দখলে? অনেকটাই চীনের দখলে চলে যায়। তাহলে তাইওয়ান একদা জাপানের অধীনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কিন্তু বেসিক্যালি কিন্তু তাইওয়ান চীনেরই ছিল, চীনেরই একটা অঞ্চল ছিল। বাট এই তাইওয়ান একসময় দখল করে নেয় জাপান, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে গেলে তাইওয়ান চীনের দখলে চলে আসে। কিন্তু আমি তোমাদেরকে কিন্তু আজকে একটি তথ্য শিখিয়েছি যে চীনে কিন্তু কমিউনিস্টের সাথে ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী দলের কিন্তু সিভিল ওয়ার, গৃহযুদ্ধ হয়। এবং তোমরা যারা লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করো তো, চীনে যে গৃহযুদ্ধ হয়েছিল
কমিউনিস্ট পার্টির সাথে ন্যাশনালিস্ট পার্টি জাতীয়তাবাদী দলের এই গৃহযুদ্ধে কোন দল জয়ী হয়েছিল? প্লিজ তাহলে কমেন্ট করলে আমি বুঝবো যে হ্যাঁ পড়া বুঝতেছো। একটু কমেন্ট করো তো, চীনে যে গৃহযুদ্ধ হয় সেই গৃহযুদ্ধে মূলত আসলে কোন দল পরাজিত হয়, সেই পরাজিত দলের নামটা একটু কমেন্ট করো। দেখি কে আগে কমেন্ট করতে পারে যে চীনে কোন দল পরাজিত হয়েছে। একটু কমেন্ট করো তো বাচ্চারা ঝটপট। আচ্ছা এখনো কমেন্ট আসেনি, ওয়েট করছি আমি, দ্রুত কমেন্ট করো যে চীনে কোন দল পরাজিত হয়। আমাদের ইয়েস শাহরিয়ার মবিন লিখেছে জাতীয়। ও মাই গড, মেহের হোসেন আরিফ কমিউনিস্ট জয়ী হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমি যেভাবেই লেখো কমিউনিস্ট জয়ী হয়েছে। আচ্ছা আচ্ছা কি লিখছে, চাইবা কমিউনিস্ট পার্টি, ও চায়না কমিউনিস্ট পার্টি, অনেকের একটু স্পেলিং মিস্টেক হয়েছে। নীল প্রজাপতি বড়ুয়া লিখেছে জাতীয়তাবাদী দল, তিথি সরকার লিখেছে কমিউনিস্ট। আচ্ছা আমি খুব বিপাকে পড়ে গিয়েছি, কিন্তু সহজ কথা এটাই যে গৃহযুদ্ধে কিন্তু জাতীয়তাবাদী দল পরাজিত হয়, কমিউনিস্ট পার্টি জয়ী হয়। তোমরা মনে আছে যখন 1949 সালে মাও সেতুং এর নেতৃত্বে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয় বা গণচীন প্রতিষ্ঠা হয়, তখন এই ন্যাশনালিস্ট যারা, জাতীয়তাবাদী যারা, তারা কি করে, তারা চীন থেকে পালিয়ে চলে যায় তাইওয়ানে। তারা চীন থেকে পালিয়ে চলে যায় কোথায়? তারা চীন থেকে পালিয়ে চলে যায় তাইওয়ানে। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাইওয়ানে যাওয়ার পরে এই জাতীয়তাবাদী দলের লোকেরাই কিন্তু প্রতিষ্ঠা করে তাইওয়ান, এবং এই তাইওয়ান রাষ্ট্র প্রতিষ্ঠা হয় কিন্তু 1949 সালে। এখানে একটা ঝামেলা পেকে গেল। তাহলে দেখো যে গৃহযুদ্ধে পরাজিত হয়ে জাতীয়তাবাদী দলের লোকেরা তাইওয়ান পালিয়ে যায়, এবং তাইওয়ান পালিয়ে গিয়ে তারা কিন্তু সেখানে তাইওয়ান নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে, এবং তাইওয়ানের পূর্ব নামটা কিন্তু ফরমোজা। ফরমোজা। আজকের দিনে চীন কিন্তু তাইওয়ানকে পায়ের মোজা বানিয়ে রেখেছে, মোজা থেকে ফরমোজা। এখন কি ঘটলো দেখো, যখন চীন থেকে এই জাতীয়তাবাদীরা পালিয়ে যায়, জাতীয়তাবাদীরা কিন্তু পুঁজিবাদী পন্থী ছিল, খুবই ধনাঢ্য শ্রেণীর মানুষ ছিল কিন্তু জাতীয়তাবাদীরা। তো যখন তারা পালিয়ে যেয়ে তাইওয়ান প্রতিষ্ঠা করে, খুব অল্প সময়ের মধ্যে তাইওয়ান কিন্তু তরতর করে উন্নত হতে থাকে, তরতর করে উন্নত হতে থাকে। কেন? তার কারণ তাইওয়ানে কিন্তু ধনাঢ্য মানুষেরা বসবাস করত, কারণ চীন থেকে বিতাড়িত হয়েছিল ন্যাশনালিস্টরা, জাতীয়তাবাদীরা, আর জাতীয়তাবাদীরা তো খুব ধনাঢ্য, ঠিক আছে, সম্পদশালী। তাইওয়ান তরতর করে এগোতে থাকে, যে তাইওয়ান কিন্তু মানে বিশ্বের বুকে মাথাচাড়া দেয়। তারা পুঁজিবাদপন্থী, তারা চীনকে কিন্তু ঘৃণা করত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তুমি বুঝতে পারতেছো যে অবশ্যই কিন্তু চীনের একটা রাগ থাকবে, মাও সেতুং এর একটা কি থাকবে, রাগ থাকবে। এবং এই রাগের বশবর্তী হয়ে তাইওয়ান যতই ফুলে ফেপে উঠুক, যতই শক্তিশালী হয়ে উঠুক, নিশ্চিত চীনের চেয়ে তো বেশি না। তাই তো 1971 সালে চীন কি করে নেয়, এই তাইওয়ানকে দখল করে নেয়। চীন এবং তাইওয়ানের মধ্যে যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধে তাইওয়ান কিন্তু পরাজিত হয়। তাইওয়ান তখন থেকে চীনের একটি রাজ্যে কি হয়ে যায়, পরিণত হয়। তাহলে পূর্বে স্বাধীন ছিল, বর্তমানে নেই, তোমরা বলবা তাইওয়ান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তাইওয়ান তার স্বাধীনতা হারায় কত সালে? কমেন্ট করো। তাইওয়ান চীনের নিকট তার স্বাধীনতা হারিয়েছে কত সালে? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা যারা লাইভে যুক্ত আছো আমাকে দ্রুত একটু কমেন্ট করে জানাও, তাইওয়ান স্বাধীনতা হারিয়েছে কত সালে? প্লিজ কমেন্ট করো। শাহরিয়ার মবিন লিখেছে 1971 সালে, ভেরি গুড। তাইওয়ান তার স্বাধীনতা হারিয়েছে 1971। মেহরাব হোসেন আরিফ লিখেছে 71, কৃতজ্ঞতা আরিফ। ইশরাত বৈশাখী লিখেছে 1971 সালে, ভেরি গুড বৈশাখী। আচ্ছা আমি মাত্র 3টা কমেন্টই পেয়েছি। তাইওয়ান স্বাধীনতা হারিয়েছে কত সালে? 3 বন্ধু আমাকে কমেন্ট করেছে 1971 সালে। এবং একটি তথ্য একটু মনে রাখতে যদি পারি ভালো। আচ্ছা আমাদের তুহিন হাসান লিখেছে 1971। হ্যাঁ আচ্ছা, তো এই তাইওয়ান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলা হয়, তোমরা ওই যে কাইসা চেনো? কাইসাকে বন্ধুরা, কাইসা হচ্ছে ওই যে কৌতুককার ছিল না, একজন জাপানিজ কৌতুককার। তো এই কাইসার নাম থেকে মনে রাখো সিয়াং। তাইওয়ান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হচ্ছেন সিয়াং কাইশেক।
তাহলে আমরা মনে রাখবো আমাদের তাইওয়ান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হচ্ছেন চিয়াং কাইশেক। এই চিয়াং কাইশেক ছিল ন্যাশনাল পার্টির একজন নেতা। হ্যাঁ, তারা ওখানে যে প্রতিষ্ঠা করলো তাইওয়ান। কিন্তু আমি পূর্বের একটু ইতিহাস আবারও স্মরণ করে দেই। তাইওয়ান একসময় চীনেরই ছিল, কিন্তু জাপান একসময় দখল করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে গেলে তাইওয়ান আবার চীনের অধীনে আসে, কিন্তু গৃহযুদ্ধে জাতীয়তাবাদীরা পরাজিত হলে তারা তাইওয়ান চলে যায়, তাইওয়ান রাষ্ট্রকে স্বাধীন করে এবং তাইওয়ান প্রতিষ্ঠা করে চিয়াং কাইশেক। কিন্তু আমরা দেখতে পাই 1971 সালে চীন আবার কি করে, এই তাইওয়ান দখল করে নেয়। তাহলে আজকে তাইওয়ানের মর্যাদা কি তোমরা মনে রেখো, আজকে তাইওয়ানের মর্যাদা হচ্ছে চীনের একটি প্রশাসনিক অঞ্চল হিসেবে। পূর্বে কিন্তু তাইওয়ান স্বাধীন যেহেতু ছিল, জাতিসংঘেরও সদস্য ছিল, এখন নাই। তুমি বলে বসবা তাইওয়ানকে কত সালে স্বাধীনতা হারিয়েছে? 71 সালে স্বাধীনতা হারিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাইওয়ানের পরে এবার আমরা একটু চলে যেতে চাই তিব্বত। চীনের কিন্তু গুণকীর্তন করছি আমি, কি করছি? চীনের এখন আমি গুণকীর্তন করছি। তো চীনের গুণকীর্তন আমরা করতে যাই, চলো দেখি, দেখার চেষ্টা করি চীন কি কি ঘটিয়েছে। তিব্বত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিব্বতও একসময় কি ছিল? স্বাধীন ছিল। এই তিব্বত একসময় কি ছিল? এই তিব্বত একসময় স্বাধীন ছিল। মাথায় রাখতে হবে, যেহেতু তিব্বত একটা সময় কি ছিল? স্বাধীন ছিল। এবং এই তিব্বত কার দখলে চলে গেছে? এই তিব্বত কিন্তু চীনের দখলে কি হয়েছে? চলে গিয়েছে। 1950 সালে, তার মানে গণচীন প্রতিষ্ঠা হওয়ার মাত্র 1 বছর পরে দালাই লামা, দালাই লামার কথা বলার আগে আমি একটু মাও সেতুং এর কথাই বলি। তাহলে দেখো, মাও সেতুং আধুনিক চীনের প্রতিষ্ঠাতা যাকে বলা হচ্ছে, সে দেখলা সেই ভদ্রলোক দখল করে নিয়েছে তাইওয়ানকে। সেই ভদ্রলোক তিব্বতের সাথেও কি পাকায়? ঝামেলা পাকায়। তিব্বত কি করে? চীন তিব্বত দখল করে নেয় 1950 সালে। ব্যাপক যুদ্ধ হয় চীনা সেনাবাহিনীর সাথে তিব্বতী সেনাবাহিনীর, এবং যুদ্ধে তিব্বত কিন্তু কি হয়? পরাজিত হয়। তো চীনের মূল এজেন্ডা আসলে কি ছিল শোনো। চীনে তিব্বত কিন্তু অনেকটা মানে ধর্মীয় রাজতান্ত্রিক একটি দেশ ছিল। কিরকম? ধর্মীয় রাজতান্ত্রিক একটি দেশ। এবং এই তিব্বত দেশটাতে যারা মানে প্রধান থাকতেন, ঠিক আছে, নেতা থাকতেন, তিনি একাধারে রাষ্ট্রেরও নেতা থাকতেন, তিনি একাধারে ধর্মীয় নেতা থাকতেন। তো ব্যাপারটা এমন ছিল যে এই ধর্মীয় নেতারা যে ফতোয়া দেবে, যা আদেশ দেবে, যা ফরমান দেবে, জনগণকে সেটাই মানতে হবে। ধর্মীয় নেতারা যদি বলে সূর্য দক্ষিণে ওঠে, তাহলে জনগণকে বলতে হবে সূর্য দক্ষিণেই ওঠে। কিন্তু তিব্বতের পার্শ্ববর্তী দেশ চীন এটা মানতে পারলো না, কারণ চীন তো সমাজতন্ত্রে বিশ্বাসী, যেখানে সবাই সমান হবে। তাহলে তিব্বতে যিনি রাষ্ট্রের প্রধান, মানে ধর্মীয় প্রধান বা রাষ্ট্রের প্রধান, তিনি যা জোর করে চাপাবে সেটাই মানতে হবে জনগণকে। এটা তো চীন ভালো চোখে নিতে পারছে না। সোভিয়েত ইউনিয়ন যেমন কি করেছে, রাশিয়া কি করেছে, একের পর এক দেশগুলো দখল করে নিয়ে সোভিয়েত ইউনিয়ন কায়েম করেছে। চীনও কিন্তু একই রকম উদ্দেশ্যে ছিল, চীনও তাই করেছে। কি করেছে দেখো, 1950 সালে চীন কি করে বসলো? তিব্বত আক্রমণ করে বসলো, তিব্বত দখল করে বসলো। উদ্দেশ্য কি, এজেন্ডা কি, বুঝতে পেরেছো? কারণ তিব্বতের যিনি রাষ্ট্রের প্রধান বা ধর্মীয় নেতা, তারা তাদের মতো করে ফতোয়া দিত, তারাই সর্বে সর্বা। কিন্তু চীন এটা মানতে পারলো না, যে কেন তা হবে? জনগণ যেখানে আমরা চাই সবাই সমান হবে, সেখানে তিব্বত এটা কেন করবে? ফলে আমরা দেখতে পাই যে তিব্বতের 1950 সালে যিনি প্রধান বা ধর্মীয় নেতা ছিলেন, তিব্বতের ধর্মীয় নেতার উপাধি কিন্তু দালা ইলামা। দালা ইলামা, মনে রাখতে হবে, তিব্বতের ধর্মীয় নেতার উপাধি কিন্তু দালাই লামা। আসলে অনেকে মনে করে, একসময় আমিও মনে করতাম, যে দালাই লামা মনে হয় একজন কোনো ব্যক্তি না। তিব্বতের রাষ্ট্র ক্ষমতায় যেই থাকবে বা ধর্মীয় প্রধান যেই হবে, তার উপাধি হলো দালাই লামা। যেমন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ, যেই বসুক, আমি বন্ধনও যদি পোপ হই, তখন আমাকে বলবে পোপ, বাট আমার একটা কি থাকবে? আমার একটা নাম থাকবে। কিন্তু তো 1950 সালে চতুর্দশ দালাই লামা ক্ষমতাতে ছিলেন। বুঝতে পেরেছো? চতুর্দশ দালাই লামা ক্ষমতাতে ছিলেন। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওনার প্রকৃত নাম তেনজিন গিয়াৎসু। তেনজিন
তেনজিন গিয়াৎসু। তেনজিন গিয়াৎসু, লক্ষ্য করো এই তেনজিন গিয়াসুর উপাধি কিন্তু দালাই লামা, মানে এদেশে যেই ক্ষমতায় বসবে তার বা ধর্মীয় নেতা হবে তার উপাধি হবে দালাই লামা। তো সর্বশেষ দালাই লামা, চতুর্দশ দালাই লামা ছিলেন তেনজিন গিয়াৎসু। হ্যাঁ, সুন্দর। চীন আক্রমণ করলো, চীন কি করে ফেললো? তিব্বত দখল করে ফেললো। তাহলে 1950 সাল থেকে তিব্বত কার দখলে আছে? চীনের দখলে। তাহলে মাও সেতুং এর আরেকটা কৃতিত্ব, সে তিব্বত দখল করেছে এবং গণচীন প্রতিষ্ঠার পরের বছরই কিন্তু তিব্বত দখল করেছে। তো যাই হোক, এরূপ পরিস্থিতিতে একটা সময় আমরা দেখলাম এই তেনজিন গিয়াৎসু অর্থাৎ চতুর্দশ দালাই লামা তিনি পালিয়ে চলে যান ভারতে। তিনি পালিয়ে কোথায় চলে যান? ভারতে চলে যান এবং ভারত সরকার এই দালাই লামাকে আশ্রয় দেয়। এবং এই দালাই লামা যিনি তেনজিন গিয়াৎসু চতুর্দশ দালাই লামা, তিনি 1989 সালে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। দালাই লামা 1989 সালে শান্তিতে কি পুরস্কার লাভ করেছিলেন? শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। ওকে, তাহলে তিব্বত চীনের অধীনে গিয়েছে কত সালে? 50 সালে। একটু আগে তাইওয়ান দেখেছো, সেই তাইওয়ান কিন্তু চীনের অধীনে গিয়েছে কত সালে? 1971 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা চলে যাব, চলো, হংকং। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান হংকং। তবে হংকং এ যাওয়ার আগে যারা ক্লাসটা করছো, কেমন লাগছে ক্লাসটা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাও। যারা লাইভে যুক্ত আছো, ক্লাসটি কেমন লাগছে, বুঝতে পারছো কিনা, সব ঠিকঠাক আছে কিনা, দ্রুত আমাকে একটু কমেন্ট করো। আমরা হংকং এ যাব, তবে যাওয়ার আগে আমরা একটু দেখতে চাই যারা ক্লাস করছো ক্লাসটা কেমন লাগছে, বুঝতে পারছো কিনা, প্লিজ তোমরা আমাকে বাচ্চারা একটু কমেন্ট করো। হংকং। আচ্ছা, এখন পর্যন্ত কমেন্ট করেছে শাহরিয়ার মুবিন, তিনি লিখেছেন চমৎকার। মেহরাব হোসেন আরিফ লিখেছেন জয়েবল, ভেরি গুড। আচ্ছা, তোমরা বুঝলেই আমার সার্থকতা, কিন্তু বুঝতে হবে, তার কারণ এটি অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা কমেন্ট করছো আমাকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের। ওকে, ফাইন, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা এখন চলে যেতে চাচ্ছি কোন জায়গাটাতে? হংকংয়ে। তো চলো দেখি হংকংয়ে কি হয়েছে, সে বিষয়টা আমরা একটু জেনে আসার চেষ্টা করি। আচ্ছা, এখানে অনিক রহমান লিখেছে তানজিন গিয়াৎসু কেন নোবেল পেল? আর একবার প্লিজ। কারণ এই তানজিন গিয়াৎসু যিনি যিনি পালিয়ে চলে গেলেন ভারতে, এখানে মূল কথা হচ্ছে ভারতে পালিয়ে গিয়ে তিনি আবার প্রবাসী সরকার গঠন করেন। ভারতে পালিয়ে গিয়ে তিনি কি গঠন করেন? তিনি প্রবাসী সরকার গঠন করেন, বা সুদীর্ঘ সময় তিনি ভারতে থেকে চেষ্টা করেন চীন থেকে আমাদের যেটাকে বলছি আমি কি, তিব্বতকে মুক্ত করতে। ঠিক আছে, তিব্বতের মানুষকে আবার স্বাধীনতার স্বাদ উপভোগ করাতে এই তানজিন গিয়াৎসু চেষ্টা করেন। এই ফলশ্রুতিতে তাকে কিন্তু কি দেওয়া হয়? তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। আসলে মনে রেখো একটা কথা, শান্তিতে কখন কাকে পুরস্কার দেওয়া হবে এটা ডিপেন্ড করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। তাকে শান্তিতে পুরস্কার দেওয়ার একটাই কারণ যে সে ভারত পালিয়ে গেলেও সেখানে যে সে প্রবাসী সরকার গঠন করে বা তিব্বতের মানুষের মুক্তির জন্য তিনি কি করে? চেষ্টা করে, শান্তি স্থাপনের চেষ্টা করে। এই জন্য তাকে শান্তিতে কি দিচ্ছে? নোবেল পুরস্কার দিচ্ছে। আরেকটা জিনিস তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে কথাটি হচ্ছে যে এই তিব্বতকে কিন্তু নিষিদ্ধ দেশ বলা হতো, বা তিব্বতের রাজধানী কিন্তু লাসাকে কি বলা হতো? নিষিদ্ধ শহর বলা হতো। বেসিক্যালি এই দালাই লামার কারণে চীন এই তিব্বতের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রাখে। তাই পৃথিবীর নিষিদ্ধ দেশ আগে আমরা খুব পড়াতাম, একটা সময় খুব আসতো, নিষিদ্ধ দেশ কোনটা? তিব্বত। বা নিষিদ্ধ শহর বা রাজধানী কোনটা? তিব্বতের রাজধানী ছিল লাসা। এই লাসাকে নিষিদ্ধ শহর বলা হতো, নিষিদ্ধ দেশ বলা হতো তিব্বতকে। তো যাই হোক, হংকং, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হংকং, ও মাই গড, এটা চীনের অধীনে রয়েছে।
হংকং কার অধীনে রয়েছে? চীনের একটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল। তোমরা মনে রেখো, হংকংও হচ্ছে চীনের একটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল। লক্ষ্য করে দেখো, আমি এখানে একটা পয়েন্ট করে রাখি যে চীন প্রথম দখল করছে কারে? তিব্বতরে দখল করেছে। বুঝতে পেরেছো? চীন দখল করেছে কাকে? তাইওয়ানকে। তাইওয়ান, তার মানে তিব্বত এবং তাইওয়ান, এই দুটো দেশ এখন কার দখলে আছে? চীনের দখলে আছে। হংকং এর ইস্যুটা শোনো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হংকং ছিল চীনেরই একটা অংশ, যেটি আজকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল বলছি চীনের। পূর্বেও হংকং কার অধীনে ছিল? চীনের অধীনেই ছিল। হংকং চীনেরই একটি জায়গা, কিন্তু আজকে হংকং ব্যাপক ডেভেলপ, ব্যাপক উন্নত। এটার ব্যাখ্যা করি, শোনো। তো হয়েছে কি জানো বন্ধুরা, 1900 বলছি কেন, দুঃখিত বন্ধুরা, 1839 সাল থেকে 1842 সাল পর্যন্ত এই সময় চীনে চলে প্রথম আফিম যুদ্ধ। প্রথম আফিম যুদ্ধ। তোমরা তো জানো আফিম তো কোনো ভালো জিনিস নয়। আফিম হচ্ছে একটা নেশা জাতীয় দ্রব্য। আফিম হচ্ছে একটা নেশা জাতীয় দ্রব্য। তো আসলে ব্রিটিশরা যখন চীনে প্রথম আসে, ব্রিটিশরা যখন চীনে ঢুকতে নেয়, তখন চীনারা বাধা দেয়, ঢুকিস না, ঢুকিস না, তোরা ছোট জাতের মানুষ। চীনারা নাকি ছোট জাতের মানুষ। চীনারা বলছি, ব্রিটিশরা নাকি ছোট জাতের মানুষ। ব্যাপক ক্ষিপ্ত হয় ব্রিটিশরা, ও মাই গড, আমাদেরকে বলে ছোট জাতের মানুষ। কারণ আমি ক্লাসের শুরুতে বলেছি, চাইনিজ রাজারা নিজেদেরকে বলতো সান অফ গড, সূর্যের পুত্র। সূর্য ডাইরেক্ট তাদের মাথার উপরে আছে, সূর্য তাদেরকে কি করেছে? প্রতিপালন করছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ। ফলে চীনারা এই ইংরেজদেরকে কি করে না? ঢুকতে দেয় না তাদের দেশে। ব্যাপক ক্ষিপ্ত হয় এই ব্রিটিশরা। ক্ষিপ্ত হয়ে তারা কি করে? আফিম টাফিম সংগ্রহ করে সমুদ্রের পাড়ে বসে থাকে। বসে থেকে কি করে? চীনা ইয়াং যুবকদের দেখলেই ডাকে, আহো বাতিজা আহো, কেন আসো একটু আফিম খাও। ফিরি ফিরি আফিম খাওয়ায়। এই খাওয়াইতে 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 এমন এডিক্টেড করে বসে যে চীনা যুবকরা আফিম ছাড়া কিছু বোঝেই না। এতে করে ক্ষিপ্ত হয়ে যায় চীন। ক্ষিপ্ত হয়ে চীন যুদ্ধ করে কার সাথে? ইংরেজদের সাথে, যেটা ইতিহাসে 1839 থেকে 1842 প্রথম আফিম যুদ্ধ। কিন্তু ফলাফল খুবই মন্দ। প্রথম আফিম যুদ্ধে পরাজিত হয় চাইনিজরা, জয়লাভ করে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য বা ব্রিটেন। মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আফিম যুদ্ধের পরে 1842 সালে একটি চুক্তি হয়। চুক্তিটার নাম ছিল নানকিং চুক্তি। চুক্তিটির নাম হচ্ছে নানকিং চুক্তি। কি হলো এই নানকিং চুক্তি দ্বারা? এই যে পরাজিত হয়েছে চীন, তখন ব্রিটিশরা বলল, খুব বেশি ঝামেলা করব না, তোমাদের যে হংকংটা রয়েছে, এটা সমুদ্রের পাড়ে বিখ্যাত একটা বন্দর। হ্যাঁ, আজকের দিনে, তখনও কিন্তু একটা বন্দর। তোমরা এই হংকং বন্দরকে বা হংকংকে আমাদেরকে দিয়ে দাও। এবং এই নানকিং চুক্তির দ্বারা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি কমু তোমাদের, 1842 সালে চীন কি করে? হংকংকে ব্রিটিশদের কাছে দিয়ে দেয়। ওই যে যুদ্ধে হেরে গেছে, সাজাস্বরূপ হংকং চলে যায় ব্রিটেনের অধীনে। তাহলে সালটা মনে রেখো, 1842 সালে এই হংকং চলে যায় ব্রিটিশদের অধীনে। চাইনিজরা যেমন একটা খচ্চর, ওই ব্রিটিশটা তার চেয়ে বড় খচ্চর। দেখছো হংকং কি করে নিল? চীনের কাছ থেকে নিয়ে নিল। এইবার হংকং তো গুরুত্বপূর্ণ, চীনের একটা বন্দর বটে। কি জ্বালায় পড়ছে চীন, কত কষ্ট যে হংকং তার নাই। বহুত বুঝায়া শুনায়া, সময় ক্ষেপণ করে করে 1898 সালে চীন কি করলো? 99 বছরের জন্য এই হংকংকে লিজ নিল আবার ব্রিটিশদের কাছ থেকে। তাও লিজ নিচ্ছে, মানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, হংকংটা ছিল কাদের? ব্রিটিশদেরই। বলে না মাথার উপর কাঁঠাল ভাঙে খাওয়া, তো হংকংটা ছিল কাদের? চীনাদেরই। সেই হংকং আফিম যুদ্ধে হেরে গিয়ে চীন দিয়ে দেয় কারে? ইংল্যান্ডকে। এবং অনেক বছর এটা ইংল্যান্ডের থাকে। তারপরে 1898 সালে চীন কি করলো? চীন বলল যে ভাই খুব অসুবিধা হচ্ছে, তোমাকে বড় অ্যামাউন্টের টাকা দিচ্ছি, জাস্ট 99 বছরের জন্য হংকংকে আমাদের কাছে লিজ দাও, আর বাংলা ইজারা দাও, ইজারা দাও।
ফলে ব্রিটিশরা 99 বছরের জন্য একটা অ্যামাউন্টের বিনিময়ে হংকংকে দিল কার কাছে? হংকংকে দিল আমাদের চীনের কাছে। তো ভালো কথা, এভাবে 99টা বছর কেটে গেল। 99টা বছর কেটে যাওয়ার পরে 1997 সাল, 1997 সালে, হ্যাঁ 99 বছর তো হয়ে গেল, শেষ। আহারে, হংকং এত উন্নত হয়েছিল বন্ধুরা, কি কব, এত উন্নত। ব্রিটিশরা এখানে কাজ করেছে, ব্রিটিশরা ডেভেলপ করেছে এই জায়গাটাকে। তারপরে চাইনিজরা 99 বছরের জন্য লিজ নিছিল, তারাও উন্নত করছে। সেই অবস্থা হংকং, ওরে বাপ রে বাপ। হ্যাঁ, শেষ। কিন্তু হংকংকে তো আবার দিয়ে দিতে হবে ইংরেজদের কাছে। কিন্তু ইংরেজরা যাই হোক, একটু হলেও কিঞ্চিত হলেও মানবতা আছে। তখন 1997 সালে ইংরেজরা বলল, হংকংকে আমরা আর নিব না। এ চায়না, হংকং কি করলাম, তোদের দিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1997 সাল থেকে হংকং কার অধীনে আবার চলে গেল? চীনের অধীনে। মাঝখানে 156টা বছর এই হংকং এর মালিকানা কার ছিল? ব্রিটিশদের। কত পরীক্ষাতে যে এসেছে, হংকং ব্রিটেনের অধীনে কত বছর ছিল? 156 বছর ছিল। এখন অনেকে আবার কইবার যে 1842 থেকে 1997, তো 155 হয়, কিন্তু 155 একটু বেশি সময়, তাই 156 বলেছি। প্রায় উল্লেখ করলে খুবই ভালো। প্রায় 156 বছর হংকং ব্রিটেনের অধীনে ছিল, 1842 থেকে 1997। তাহলে চাইনিজরা এই হংকং শহরটাকে বা হংকংকে পেয়ে গেল কত সালে? হংকংকে পেয়ে গেল 1997 সালে। পরীক্ষা কতবার এসেছে যে হংকং চীনের অধীনে এসেছে কত সালে? 1997 সালে। মনে রাখতে হবে, হংকং চীনের অধীনে এসেছে কত সালে? 1997 সালে এসেছে। কিন্তু ব্রিটিশরা হংকং দেওয়ার আগে একটা শর্ত এঁটে দিল চাইনিজদেরকে। শর্তটা কি দেখো, খারাপ লাগতেছে না? মাও সেতুং এর আমলে যদি হংকংটা পেত, তাহলে মাও সেতুং এর আরো ভালো লাগতো। যাই হোক, পাইনি, পরে তো পেয়েছে। ব্রিটিশরা কি শর্ত এঁটে দিল একটু দেখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্রিটিশরা শর্ত এঁটে দিল যে চীন তো সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাদের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু সমাজতান্ত্রিক ধাঁচের। কিন্তু ব্রিটিশরা যেহেতু 156 বছর শাসন করেছে হংকং, তো ব্রিটিশরা তো সমাজতন্ত্রপন্থী না, তারা পুঁজিবাদী পন্থী। হংকং এর মানুষও পুঁজিবাদী পন্থী। তো ব্রিটিশরা চাইনিজদেরকে বলল, শোন, তোদেরকে একটা শর্তে হংকং দিব, যদি তোরা হংকং এর মানুষের উপরে সমাজতন্ত্র চাপায় না দিস। ওরা পুঁজিবাদপন্থী থাকবে। সিন করলো, ওকে বস, ওকে, কোনো অসুবিধা নাই। হংকং এর মানুষ তারা যা ইচ্ছা পালন করবে, আমার কোনো আপত্তি নাই। এজন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা কথাই আছে, এক দেশ দুই নীতি। এক দেশ দুই নীতি, এটা কার কার মধ্যে প্রচলিত আছে? এটা চীনের সাথে প্রচলিত আছে, হংকং এর। এখন প্রশ্ন, তাহলে এক দেশ দুই নীতি কি? মনে রেখো, চীন হচ্ছে সমাজতন্ত্র কমিউনিজম পন্থী, আর হংকং হচ্ছে পুঁজিবাদী পন্থী। ওই ব্রিটিশদের শর্ত মেনেই কিন্তু হংকং পেয়েছিল কারা? চাইনিজরা। আর তাই তো বলছে এক দেশ দুই নীতি, যে হংকং তারা পুঁজিবাদ কায়েম করুক, অসুবিধা নাই, পুঁজিবাদ পন্থী, ওদেরকে আমরা নাড়বো না, চাড়বো না, ওরা পুঁজিবাদের চর্চা করুক, খালি হংকংটা আমার থাকলেই হলো। বুঝতে পেরেছো? হংকংটা আমার থাকলেই হলো। তাই তো এক দেশ দুই নীতি, এটা চীনের সাথে কার? হংকং এর। মনে থাকবে, চীন এবং হংকং এর মধ্যে এক দেশ দুই নীতি চালু হয়েছে কত সালে? একটু কমেন্ট করো না দেখি, পারো কিনা, মাথায় গিয়েছে কিনা। চীন এবং হংকং এর মধ্যে এক দেশ দুই নীতি কত সালে চালু হয়েছে? প্লিজ একটু কমেন্ট করো আমাকে। চীন এবং হংকং এর মধ্যে এক দেশ দুই নীতি চালু হয়েছে কত সালে? বাচ্চারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও। যারা লাইভে যুক্ত আছো, একটু দ্রুত কমেন্ট করো যে চীন এবং হংকং এর মধ্যে এক দেশ দুই নীতি এটা কবে চালু হয়েছে? প্লিজ কমেন্ট করো। মেহরাব হোসেন আরিফ এবং শাহরিয়ার মবিন লিখেছে 1997 সালে। ভেরি গুড, কারণ হংকং চীনের অধীনে এসেছে 97 সালে। সো এক দেশ দুই নীতি
মেনে নিয়েই তখন হংকং এসেছে। ফলে আমরা দেখতে পাচ্ছি শাহরিয়ার মবিন, মেহরাব হোসেন আরিফ, আমার সব বন্ধুরা লিখছে 1997। কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এক দেশ দুই নীতি। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে শাহরিয়ার মবিন, মেহরাব হোসেন আরিফ, অনিক রহমান, আমাদের তুহিন হাসান সব বন্ধুরা লিখেছে যে এক দেশ দুই নীতি চালু হয়েছে 97 সালে। তবে হ্যাঁ, সারা জীবনের জন্য এটা ইংরেজরা চাপায় দেয়নি। ইংরেজরা বলেছে অ্যাটলিস্ট 50 বছরের জন্য। ফলে 1997 সাল থেকে 2047 সাল পর্যন্ত এই এক দেশ দুই নীতি চীন এবং হংকং এর মধ্যে বহাল থাকবে। তাহলে এক দেশ দুই নীতি এটা শেষ হবে কত সালে? 47 সালে। 47 সালের পরে এখন চীন যদি মনে করে যে আমি কি করব, আমি ওকে যা খুশি করব, সেটা করতে পারে। কিন্তু অ্যাটলিস্ট 50 বছরের সুযোগ দেওয়া হয়েছে হংকংকে যে তুমি তোমার পুঁজিবাদের চর্চা করো, চীন তোমার উপরে কোনো ঝামেলা করবে না। তাহলে এক দেশ দুই নীতির মেয়াদ কত বছর? 50 বছর। এটা শেষ হবে কত সালে? 2047 সালে। 50 বছর, 97 থেকে 47। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো যে হংকং এখন কিন্তু চাইনিজদের অধীনে রয়েছে, চীনের একটি বিশেষ স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চল। কিন্তু হংকং পৃথিবীর মুক্ত বন্দর, ফ্রি পোর্ট, ফ্রি পোর্ট, বিনা শুল্কে ব্যবহার করো, ফ্রি পোর্ট, মুক্ত বন্দর বলা হয় কাকে? হংকংকে। এবং তোমরা মনে রেখো হংকং, আমি যদি তোমাদেরকে বলি যে হংকং এর অর্থই কিন্তু সুরভিত বন্দর। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর ফ্রি পোর্ট বা মুক্ত বন্দর কোনটা, তোমরা বলতে পারো হংকং। আর হংকং শব্দের অর্থই হচ্ছে সুরভিত বন্দর। বুঝতে পেরেছো? পৃথিবীর অন্যতম ব্যস্ততম বন্দরও হচ্ছে কিন্তু এই হংকং। ডান। এবং বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে গড় আয়ুতে বেশি বাঁচে কিন্তু হংকং এর মানুষ। খুবই উন্নত, ইনফ্রাস্ট্রাকচারগত দিক থেকে খুবই ডেভেলপ, মানে খুবই ব্যবসা প্রধান, যেহেতু বন্দর একটা। বুঝতে পেরেছো? খুবই উন্নত। তাহলে মনে রেখো ফ্রি পোর্ট বা মুক্ত বন্দর হংকং। ওকে, সুরভিত বন্দর কি? হংকং। হংকং এর অর্থই হচ্ছে সুরভিত বন্দর। হংকং চীনের সাথে একীভূত হয়েছে 97 সালে। তার আগে হংকং ব্রিটেনের অধীনে কত বছর ছিল? বলবো 156 বছর ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হংকং এর পরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় চলে যেতে চাই, সেটি হচ্ছে ম্যাকাও। তোমরা আবার বিড়ালের ম্যাও মনে করো না, ম্যাও থেকে মনে রেখো ম্যাকাও। ম্যাকাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাকাও, এই ম্যাকাও চীনের একটি বিশেষ কি বলবো অঞ্চল। তাহলে মনে রেখো যে চীনের আরেকটি স্বায়ত্তশাসিত অঞ্চল কিন্তু ম্যাকাও। জানো বন্ধুরা, এই ম্যাকাও পূর্বে ছিল পর্তুগালের উপনিবেশ। পর্তুগাল। তাহলে চীনকে নিয়ে যেমন ইংরেজরা খেলা করেছে, ইংরেজদের আগে পর্তুগিজরাও কি করেছে? এই ম্যাকাও নিয়ে খেলা করেছে। তাহলে ম্যাকাও বর্তমানে এটাও কার অধীনে রয়েছে? এই ম্যাকাও কিন্তু চীনের অধীনে রয়েছে। কিন্তু এই ম্যাকাও একসময় পর্তুগালের উপনিবেশ ছিল এবং ম্যাকাও 442 বছর পর্তুগিজদের অধীনে ছিল। ও মাই গড, 442 বছর এই ম্যাকাও দখল করে রেখেছিল পর্তুগিজেরা। এবং একটা তথ্য এখান থেকে অনেকবার পরীক্ষাতে এসেছে যে এশিয়া মহাদেশে ইউরোপের প্রাচীনতম উপনিবেশ কোনটা? এই এশিয়া মহাদেশে ইউরোপের দেশ পর্তুগাল এই ম্যাকাও দখল করেছিল। আমার মনে হয় না ম্যাকাও দখলের আগে এশিয়ার কোনো ভূখণ্ড ইউরোপীয়দের দখলে গিয়েছিল। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন হয় এশিয়াতে ইউরোপের প্রাচীনতম উপনিবেশ, তুমি বলো ম্যাকাও। এশিয়াতে ইউরোপের প্রাচীনতম উপনিবেশ, তুমি বলে বসো ম্যাকাও। কিন্তু এই ম্যাকাও কার অধীনে ছিল? পর্তুগালের অধীনে। কত বছর? 442 বছর। 1999 সালে পর্তুগালরা অর্থাৎ ব্রিটিশরা হংকং দিয়ে দিল 97 সালে। তখন পর্তুগিজরা মনে করলো আমরাও বড় সাজবো। তারা 1999 সালে
পর্তুগাল কি করলো, এই ম্যাকাওকে চীনের অধীনে দিয়ে দিল। সো ম্যাকাও এখন কার দখলে? চীনের দখলে। কত সাল থেকে? 99 সাল থেকে। হংকং এখন কার দখলে? চীনের দখলে। কত সাল থেকে? 99 সাল থেকে। বুঝতে পেরেছো? তাছাড়া এই দুষ্ট চীন 1962 সালে তারা ভারতের সাথে কি করেছে? যুদ্ধ করেছে। ভারতের সাথে যুদ্ধ করে কাশ্মীরের একটি অংশ, কাশ্মীরের প্রায় 20% ভূমি চীন কিন্তু কি করে নিয়েছে? দখল করে নিয়েছে। যে অঞ্চলকে কি বলা হয়? আকসাই চীন। যে অঞ্চলকে বলা হয় আকসাই চীন। কতবার যে পরীক্ষাতে এসেছে যে ভারত এবং চীনের যুদ্ধ হয়েছে কত সালে? বলবা 1962 সালে ভারত এবং চীনের যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধে কাশ্মীরের প্রায় 20% ভূমি দখল করে নেয় চীন। সে জায়গাকে বলা হয় এখন আকসাই চীন। তাহলে লক্ষ্য করে দেখো যে এই আকসাই চীন এই জায়গাটা ছিল ভারতের, এরাও সে কি করেছে? দখল করে নিয়েছে। তাহলে কতটা মানে সাম্রাজ্যবাদী, হ্যাঁ, তারা সমাজতন্ত্রে বিশ্বাসী হতে পারে কিন্তু ভয়ঙ্কর লেভেলের কিন্তু সাম্রাজ্যবাদী চীন। আর তার বিরুদ্ধে তো কিছু বলা যায় না, কারণ জাতিসংঘের 5টা স্থায়ী সদস্য যাদের ভেটো পাওয়ার আছে, এই 5টার মধ্যে চীনও একটা। আর এখন তো সে কি হয়েছে? চীনকে কিন্তু ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড বলে। এত এত ফ্যাক্টরি আছে, এত এত ফ্যাক্টরি, ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় কাকে? তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চীনকে। তো চীনের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা তোমাদেরকে আমি একটু শেয়ার করতে চাই, তিয়েনানমেন স্কোয়ার। বাংলাদেশে দেখো না, কোনো আন্দোলন হলে শাহবাগে সব দৌড়ায়। বাংলাদেশে কোনো আন্দোলন হলে সবাই কোন দিকে খালি দৌড়ায়? শাহবাগের দিকে দৌড়ায়। আর চীনে যত আন্দোলন বা অনুষ্ঠান হয় সব হয় এই তিয়েনানমেন স্কোয়ারে। তিয়েনআনমেন স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিয়েনআনমেন স্কোয়ার এটা বেইজিং, চীনের রাজধানী কিন্তু বন্ধুরা বেইজিং। হ্যাঁ, এই বেইজিং চীনে অবস্থিত। কতবার পরীক্ষাতে এসছে, বিগত প্রশ্ন ঘুরে দেখলে তোমরা দেখবা কতবার এসছে তিয়েনআনমেন স্কোয়ার কোথায়? তিয়েনআনমেন স্কোয়ার চীনের বেইজিং এ অবস্থিত। এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, শোনো না। 1989 সাল, 1989 সাল, যে বছর ওই যে আমাদের তিব্বতের দালাই লামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল, সে বছর কি হয়েছিল জানো? প্রায় 10,000 ছাত্র এবং বুদ্ধিজীবী, ছাত্র এবং বুদ্ধিজীবী তারা গণতন্ত্রের দাবিতে, বাক স্বাধীনতার দাবিতে, ময়নারে 1949 সাল থেকে চীনে যে একদল ক্ষমতায়, কমিউনিস্ট পার্টি, তাহলে বুঝতেই পারতেছো প্রায় 40 বছর হয়ে গেছে। এই যে একটানা 40 বছর চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় ছিল, সমাজতন্ত্রবাদীরা ক্ষমতায় ছিল। আর এরকম সময় তো বিশ্বব্যাপী সমাজতন্ত্রের নিপাতের একটা টাইম এসে গেছে। সমাজতন্ত্রকে তখন অনেকে পছন্দ করতেছে না। প্রায় 10,000 ছাত্র বুদ্ধিজীবী তারা এই তিয়েনআনমেন স্কোয়ার বেইজিং এ সমবেত হয়। তারা স্লোগান দিতে থাকে গণতন্ত্রের জন্য, তারা বাক স্বাধীনতার জন্য স্লোগান দিতে থাকে। কিন্তু এই কমিউনিস্ট সরকার ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এই ছাত্র বুদ্ধিজীবীদের উপরে। কোথায় চালায়? এই তিয়েনআনমেন স্কোয়ারে। তিয়েনআনমেন স্কোয়ার বিখ্যাত কেন? ছাত্র জনতার বিক্ষোভের কারণে। কিন্তু বিক্ষোভটা ফলপ্রসূ হয়েছিল না, ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল কিন্তু চীনা কমিউনিস্ট সরকার। বুঝতে পেরেছো? বাংলাদেশ শাহবাগ যেমন বিখ্যাত আন্দোলন বা কোনো অনুষ্ঠানের জন্য, চীনের তেমনি তিয়েনআনমেন স্কোয়ার খুবই বিখ্যাত, কারণ এখানে 1989 সালে গণতন্ত্রের দাবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়েছিল। তাছাড়া তিয়েনআনমেন স্কোয়ার আরেকটি কারণে বিখ্যাত, একটু আগে বললাম না 1997 সালে ব্রিটিশরা হংকংকে কি করেছে? হংকংকে চীনের অধীনে দিয়েছে। এটা দেওয়ার জন্য ব্রিটিশরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই অনুষ্ঠানটাও হয়েছিল এই তিয়েনআনমেন স্কোয়ারে। বুঝতে পেরেছো? একটু আগে বলছিলাম এখানে যেমন অনুষ্ঠান হয়েছে, বিক্ষোভ মিছিল টিছিল এখানে হয়েছে শাহবাগের মতো। তাহলে ব্রিটিশরা হংকং নগরী হস্তান্তরের জন্য কিন্তু এই তিয়েনআনমেন স্কোয়ারে কি করেছিল? অনুষ্ঠান করেছিল। তাছাড়া গণচীনের প্রতিষ্ঠাতা বা আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং, তিনি এই তিয়েনআনমেন স্কোয়ারে দাঁড়িয়েই কিন্তু সমাজতন্ত্রের পতাকা কি করেছিলেন? উত্তোলন করেছিলেন। চীনের তিয়েনআনমেন স্কোয়ার কত কারণে বিখ্যাত? ছাত্র জনতার বিক্ষোভের কারণে বিখ্যাত, ব্রিটিশরা হংকং নগরীকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠান করেছে সেটার জন্য বিখ্যাত,
তাছাড়া দেখলা মাও সেতুং এখানে দাঁড়িয়ে তিনি কি করেছিলেন, সমাজতন্ত্রের পতাকা কি করেছিলেন, উত্তোলন করেছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বলবো তোমাদের, চীনকে নিয়ে তো বলে শেষ করার মতো না, চীন এত বৃহৎ, তাই আমি এর উপরে আরো একটি ক্লাস রেখেছি। সে ক্লাসে আমরা চীনের পার্লামেন্ট নিয়ে, চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং নিয়ে, ওয়ান বেল্ট ওয়ান রোড নিয়ে, চীনের প্রাচীর সেই মহাপ্রাচীর ছিল সেগুলো নিয়ে আরো খুঁটিনাটি, চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসকে নিয়ে অনেক বিষয়ে আমরা আলাপচারিতা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে। তো আমার জন্মের বছর শাহরিয়ার মুবিন একদম। তো ক্লাসটা কেমন লেগেছে তোমরা জানিও। আবার রুটিন ওয়াইজ আগামী পরশুদিন আমাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে এবং আমরা লেকচার 13-র উপরে আরো একটা ক্লাস নিয়ে আমরা শেষ করে ফেলবো। এবং তোমাদেরকে একটি কথাই আমি বলার চেষ্টা করি বা বলবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে পড়া একবার পড়ো, কিন্তু সেটাকে কাজে লাগাও, বারে বার প্রচুর চর্চা করো। আজকে যতটুকু পড়িয়েছি দেখো, যেটুকু পড়াবো বলে আমি মনস্থির করেছিলাম, ক্লাস নোট কিন্তু প্রোভাইড করে রেখেছি। পরবর্তী ক্লাসে যা পড়াবো তারও নোট আমি প্রোভাইড করে দিব। ভালো থেকো, সুস্থ থেকো, মঙ্গল মতো থেকো। খোদা হাফেজ।